আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পোষ। মাথায় ওর যে কড়া উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পৌষকে দেখে নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল, ব্যাস এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষের দেওয়া বেলভেটের লোফার পড়ল তৌসিফ। এতে অবশ্য পোষ শান্ত হয়েছে কিছুটা। আচমকায় পোষ ছিটি বাজিয়েই তৌসিফের দিকে তাকালো, ভুরু উঁচু করে জিজ্ঞাসা করলো, কি? গাড়ি থামান। হানি, লেট হচ্ছে তো। তাতে আমার কি? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। গাড়িটা থামাতেই জানালা খুলল পোষ। পাশে পোড়া ভুট্টা বিক্রি করছে। পোষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা, একটা ভুট্টা দিন তো। লোকটা ভুট্টা এনে দিতেই পোষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইল টাকা, কিন্তু পোষ মুখ ঝামটা দিয়ে নিজেই টাকা দিয়ে দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, ভুট্টা 30 টাকা খালাম্মা। পোষ মুখটা ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন, আর আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যেন মিনমিন করলো। পোষ ব্যাগ হাতড়ে দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে চান, উনি দিয়ে দিবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখ করে বলল, আমাকে তোমার খালুজান মনে হয় পোষরাত? পোষ জহুরির চোখে তাকালো, পলক ফেললো পিটপিট করে, অতঃপর ভুট্টায় কামড় দিয়ে বলল, টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে যে কি দিয়ে তৈরি, কোন মাটি, মাটির জাত কি? তৌসিফের জানতে খুব মন চাইল। পোষ হঠাৎই ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন, কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না, নজর দেইনি। বিশ্বাস করি না আমি, সত্যি বলছি তো। ঋণ রাখে না এই পোষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খামের। তৌসিফ কথা বাড়ালো না, ড্রাইভিং করতে করতে ভুট্টা কামড়ে খেলো। খেতে খেতে সে পুরোটাই খেলো। পোষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5 দানা অবশিষ্ট ছিল, যা পোষ খেলো। তৌসিফের এইসব খাবার খাওয়া হয় না, সর্বোচ্চ বয়েল কর্ন খায়ও। এভাবে পুরা ভুট্টা খাওয়া হয়নি কখনো। পোষ হয়তো বুঝলো, তাই কিছুই বলল না ওকে। ভার্সিটিতে নামিয়ে দিয়েই তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে শুনি? এত ঝগড়া পারো তুমি? এই দিক দিয়েই বাসায় যাব, তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে। বলেই আর অপেক্ষা করলো না পোষ, গেট পেরিয়ে ভেতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুরবাড়িতে এসেছে হেমন্ত। এত দিকের ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি তার। শ্রেয়া অবশ্য বুঝদার মেয়ে, সহসা রাগ করে না সে। তবে আজ রেগে আছে কিনা তা হেমন্ত ঠিক বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাত ধরে আর পিছু পিছু কাজিনগুলোও এসেছে। তাদের একমাত্র ভাবি হচ্ছে শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানিক হলো। ইনিমিনি দরজা খুলে হেমন্তের কোল থেকে নেমেই শ্রেয়ার রুমে দৌড় দিল। প্রিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখেই ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদেরকে ব্যস্ত হতে না বলল। পেছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতেই দুজন বিনিময়ের সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল, একদম কিচেনে গিয়ে রাখলে সব। তারপর হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা, ওই ব্যাগটাতে কাঁচা মাছ আছে, ওগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্র মহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের ওপরে। ছেলেটা অনেক বুঝদার, এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা সত্যি খুব মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনা? তবুও সে এই কাজটাই করবে। বাড়িতে ছেলে না থাকায় যেই কাজগুলো করা ঝামেলা, তা সব হেমন্ত করে দিবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়, কিন্তু হেমন্তের মতো মেয়ের জামাই থাকতে সেই কষ্টটা লাঘবও হয়েছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সে এই কাজগুলো করছে।
হেমন্তের শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করে সোজা হেঁটে ভাবির রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না, মাস খানিক হলো, শুয়েও দেখা হয় না। ভাগ্যক্রমেই একটা দুটো চুমুও খাওয়া হচ্ছে না একেবারে। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা চলল। মেন মুদ্দা অবশ্য হচ্ছে পৌষ রাত। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার। সবটা শুনে শুধু বললেন, ওর কপালে সুখ খুব কমই ছিল হেমন্ত। যার মা বাবা নেই, আসলে তারা কোনোদিনও প্রকৃত সুখ পায় না। আমাদের পৌষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো, আমাকে মুখ ঘুরিয়ে চলে গেল একেবারে। আমার অনেক আদরের এই বোনটা, ফার্স্ট কাজিন, মায়া বা টান যেটাই বলুন না কেন, একটু বেশি ওর প্রতি। চিন্তা করো না বাবা, সময় মানুষকে মানাতে শিখিয়ে দেয়। পোষ না দান শিখে যাবে। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত এদিকে ওদিকে তাকালো। ওর শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কি না। কেন যে কথা বোঝে না। এসেছো না তুমি, তোমাকে দেখলেই রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লাজ বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সীর রুমে। ঢুকতে দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে আছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তের খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনে গুনে 27 দিন। মুখের কথা বুঝি এটা, ভিডিও কলে কি মন মানে। ইনিমিনি একদম লেগে ঘেঁষে আসে শ্রেয়ার কাছে। এদের কথারও জের সেই পোষকেই ঘিরে। মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা খ্যাকালো, শুধু শোধালো, বের হ সবগুলো। সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুড়ুম তাড়ুম করা হেমন্ত ভাই এখন ম্যাও ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরো নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন, এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কেলাতে কেলাতে বের হতেই ঝড়ের বেগে দরজাটা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না, জানালাগুলো লাগিয়ে এক হাতে পর্দাটাও টেনে দিল। শ্রেয়া তখনও বসা খাটে, টলমল চোখে তাকিয়ে আছে সে। হেমন্তের বুকে যেন ঝড় উঠে গেল মুহূর্তেই। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখের পানিটুকু পড়বার সুযোগ না দিয়েই দুই চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো। তার বুকটা চিনচিন করছে। রোজ কথা হতো, তবুও আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয়ও কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না। নরম মনা শ্রেয়া, বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। দুই হাত মেলে তার পিঠটা আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্রকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুইয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলে তো ও কাঁদে শ্রেয়। বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উপরে উঠে এলো। নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল। সবটা চলল একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া। ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় বলল, পোস্টটা রেগে আছে। আপনি যাননি আর? গেলাম গতকাল, ঘুরিয়ে আর বাসায় দিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল। হেমন্তের বুকটা ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি,
জানোই তো, রাগ পুষে রাখতে পারে না ও, বড্ড জেদি কিনা, মনে জমিয়ে রাখে না কিছুই। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিলই এর জন্য, যাতে করে এসবে তুমি স্ট্রেস না নাও। পোষকে দেখতে যাব। এখন না। ওকে সত্যিটা বলেছেন? অর্ধেক। হেমন্তের বুকে মাথা এলিয়ে রাখল শ্রেয়া। আর তার আফসোস হয়, এক প্রকার জোর করেই বাবার বাসায় এসেছিল ও। শ্বশুরের থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনেই হাজির তার জামাই। অনেক ভালোবাসে কিনা, তাদের সেই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া এতে খুব বেশি খুশি, অথচ এই বাবুকে ঘিরে সবচাইতে বেশি পাগল তো পৌষ। নামটাও নাকি ও রাখবে। তৌসিফ পোষকে বাসায় নামাতেই হঠাৎ কল পেয়ে বেরিয়ে গেল। খেয়ে দে এক ঘুম দিয়ে উঠল পৌষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমের আরামদায়ক কাউসে হাত পা উঠিয়ে বসল। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতে মুখে যতটা পারল চিপস ঠুসতে লাগলো পৌষ। এভাবে মুখটা ভরে চিপস না খেলে ওর আবার শান্তি লাগে না। আচমকা মিনু পাশ দিয়ে যেতে যেতেই বলো, এটা আমার টিভি দেখার সময়, দলিল দেখা। মিনু নাক ফোলালো। সোহার রুমে গিয়ে বিচার দিল, আপা টিভি দেখতে দিচ্ছে না। সোহা হাতে লোশন লাগাতে লাগাতে বলো, এই আপদ যে কবে বিদায় হবে। আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোয়া ঘরেও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই। দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতেই পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলো, কি? এই সময় মিনু টিভি দেখে। মুখের টুকু শেষ করে পৌষ তারপর বলো, আমি কি ওর চোখ ধরে রেখেছি? এসব বাচ্চাদের জিনিস অফ করে ওকে দেখতে দাও। আমি এই বাড়ির কে? সোহা হক চকালো এহেন প্রশ্নে। পোষ নিজেই বলো, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কটমটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশের কাউসে ফেলে পৌষ। উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসেই বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশেই। পৌষ এদিকে ওদিকে হেঁটে সোহার রুমে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে ঢোকেও। ঢোকা মাত্রই অবাকের শেষ প্রান্তে পৌঁছালো। কোনো কাজের মেয়ের রুম এতটা বিলাসিতাপূর্ণ হবে কেন? আলমারি খুলেও আরেক দফা চমকালো। চলটা শক্ত করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতেই বুয়া এসে বলল, কিছু বানিয়ে দিব ছোট ভাবি? সন্ধ্যায় কি খান আপনি? চলো চা খাই। বুয়া 1 কাপ চা বসাতেই পৌষ বলল, আমরা তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন, 6 কাপ বসাও। বুয়া আশ্চর্য হলেও তাই করলো। পোষ মিনি টেবিলে চা নিয়ে বসতেই সোহা কোথা থেকে এসেই বুয়ার সাথে ধমকে উঠল, কখন পাস্তা করতে বলেছি বুয়া? আমার গ্রিন টি কোথায়? মিনুর ক্ষুধা পেয়েছে। পৌষি বুয়াদেরকে বলেছে ওর সাথে চা খেতে। একা মজা লাগে না চা খেতে। সোহার আচরণে উঠে দাঁড়ালো পৌষ। উঁচু গলায় বলল, কোন সাহসে তাকে কাজের বুয়া ডাকো? নিজের কি খেয়াল আছে? বয়সে তোমার থেকে বড় উনি, উনি কেন তোমাদের কাজ করবে? সোহা দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাথে কথা বলছি না আমি মেয়ে, চুপ থাকবে একদম। পোষ ওর হাতে থাকা চাটা ছুঁড়ে মারল সোহার দিকে। ভাগ্যক্রমে শরীরে লাগেনি। সোহার সাদা পোশাকে চায়ের দাগ বসে গেল। এহেন অপমানে সোহা রাগে কটমট করে বলে উঠল, বেচম্মা কিট কোথাকার, আজ বাসায় ফিরুক। আর কিছু বলার আগেই গ্লাস ভর্তি পানি ওর মুখে মারল পৌষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে টেনে দরজাটা খুলে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর কাজ আজ থেকে এই বাড়িতে বন্ধ এবং নিষিদ্ধ, যা ভাগ। একদম সেই মুহূর্তেই তৌসিফ এলো। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শুধালো, কি হয়েছে? কি হবে? এই ভাগান এখান থেকে, না হলে কিন্তু আজ একে আমি। বলতে বলতেই রান্নাঘরে ঢুকে কিছু না পেয়ে ডাল ঘুটনি নিয়ে এলো পোষ। এসেই তার ছুঁড়ে মারল ছোহার দিকে।
তৌসিফ হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। সোহা এতক্ষণ না কাঁদলেও তৌসিফকে দেখে কান্নার সুর তুলল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, চুপ করো সোহা, বলেই উদ্বিগ্ন গলায় পোষকে বলল, হানি হানি কুল ডাউন, আমাকে বলো কি হয়েছে। বলতে বলতে ভেতরে ঢুকলো তৌসিফ। পোষ রাগে কাঁপতে কাঁপতে বলল, একে এক্ষুনি বের করুন, বলেই তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পোষ দাঁত খামটি মেরে বলল, এটাকে বিদায় দিন। কত টাকা পাই? দিয়ে এখনই বিদায় করবেন, না হলে আমি এখান থেকে চলে যাব। তৌসিফ বুঝল পরিস্থিতি বড়ই এলোমেলো। পোষকে টেনে ওখান থেকে রুমে নিয়ে দরজাটা আটকে দিল বাইরে থেকেই। সোহা তখনও বাইরেই দাঁড়িয়ে। বুয়াকে ইশারা করতেই পটাপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনিও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পৌষের জন্য রাতে আজ খাসি রেঁধো তো বুয়া, আর সাথে ঘন ডাল নাকি ও পছন্দ করে। ছোট ভাবি আজকে নিজের হাতে আপনার জন্য পায়া দিয়ে বিরিয়ানি রেঁধেছে মামা। সারাদিন বাসায় এসে এইসব করেছে, বলল আর আপনাকে নাকি সারাটা দিন জ্বালিয়েছে, তার রিটার্ন দিয়ে দিবে। অনেক শখ করে রেঁধেছে মামা, আর যদি ওটা খেতেন। বুয়া সংকোচ নিয়ে বলল, অথচ তৌসিফ মুখে ভর করলো এক রাশ মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই, যা আছে ওর মুখে। আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমান তালে দরজা ধাক্কাচ্ছে পৌষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলো ভেতরে। ঢোকা মাত্রই ওর বুকে ধাক্কা দিল পৌষ। তৌসিফ দরজা লাগিয়ে পৌষকে শান্ত করতে চাইল, তবে আজ পানি যে মাথার ওপরে উঠে গিয়েছে তা বুঝে গেল তৌসিফ। পৌষ সোজা গিয়ে নিজের ভার্সিটির ব্যাগটা হাতে তুলে ফোন বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতেই পৌষ চোখ রাঙিয়ে তাকালো, তেজি গলায় বলে উঠল, আমার দ্বারা আর সম্ভব না। এমন রং তামাশা দেখা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। আপনার ভুল ছিল আমাকে বিয়ে করা, চোখের সামনে নোংরামি সহ্য করা সম্ভব না আমার দ্বারা। তৌসিফ চোখ বুজে শ্বাস নিয়ে বলল, আমি তোকে মাকে বললামই তো, বিশ্বাস করি না আমি। কি করতে পারি আর আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও। এত দামি দামি কাপড়, আমাকে অন্ধ ভাবেন আপনি? আমি বুঝি না? আমি যা তা স্বীকার করি আমি বেজম্মা। তৌসিফ বাধ্য হয়ে ওর মুখটা চেপে ধরে, লাল চোখে তাকিয়ে বলে, শান্ত থাকো। ধাক্কা দিল পৌষ ওকে। চিৎকার করে বলো, ডিভোর্স চাই আমার, আজই দিবেন। কাজের মেয়ে নিয়ে সুখে থাকুন আপনি। ডিভোর্স শব্দটা শুনে কানে বিঁধল ওর, মনের কোণে বিঁধল যেন একেবারে। তীব্র বেদনায় ওর বুকে চাপ সৃষ্টি হলো। মুখে বলো, সংসার বাঁচাতে মিথ্যা বলাও জায়েজ। আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। পোষ শুনতে চাইল না। তৌসিফকে ঠেলে বের হতে নিলেই তৌসিফ বলল, সোহা আমার সৎ বোন হয় পোষরাত। ফাটাবাসের চিপাই বলা হোক বা মাইনকার চিপা বলা হোক, তৌসিফ পড়ল দুটোর মাঝ বরাবর। না বেরোতে পারছে আর না টিকতে। দরজা কপট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পৌষ। চোখে মুখে তার উপচে পড়া দুটি, যার পুরোটাই ছড়াচ্ছে তৌসিফকে বড় মাপের এক আটকাওয়ালা বাঁশ দেওয়ার জন্য। পৌষের এহেন চকচকা চোখ তৌসিফ আজ অব্দি দেখেছে বলে মনে পড়ল না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টুমি অথবা রাগের দেখা মিলত। আজ তার কেন এত কৌতূহল? হওয়ারই অবশ্য কথা, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই, এটা জানার জন্য। নারী যেমনই হোক না কেন, স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও এক্ষেত্রে বিশেষ দেয়নি। স্বামী যতই খারাপ হোক না কেন, কিন্তু চরিত্রহীন মানতে নারাজ নারী। তৌসিফের কেন জানি বেশ ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুক মুখটা দেখে মৃদু হেসে বলল, হানি, আপনার হানির কাঁথায় পড়ি, মুদ্রায় ফিরুন। খটখটা গলায় পৌষ কথা বলতেই তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল, শুধালো, আমার বাবাকে চেনো? নামে চিনি। তুমি ছোট ছিলে যখন মারা গিয়েছেন,
হাফ প্যান্ট পরতাম মেবি। দাঁতে রাগ কটমট করে পোষ বলল, এসব শুনতে চাইনিও। তবুও ধৈর্য ধরল, শুধু মুখে বলল, আপনি এখনো পড়েন, তাই সেসব বাদ দিন। তৌসিফ এবার একটু হেসে বলল, বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আমরা কেউই জানতাম না পৌষরাত। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা। তার দ্বিতীয় পক্ষে একজন মেয়ে আছে, বড় ভাই বা মেজো ভাই, কেউ ওকে স্বীকার করলো না। অবশ্য বাবা ওর নামে যথেষ্ট সম্পদও রেখেছেন। ভাইরা এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউই সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ে পরিচয়ে কেন রেখেছেন তাহলে? আমি রাখিনি, আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরা ছড়িয়েছে এই কথা। প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ নেই পৌষরাত। আমার দুই ভাই আগে, আপা আগে, তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু বললে। বড় ভাইকে ওয়াদা দিয়েছিলাম সোহার বংশীয় সত্যি কাউকে আমি বলবো না। আজ তা ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না এই কথা যখন সবাই আপনার চরিত্রে আঙ্গুল তোলে? আপনার সৎ বোন নিয়ে এইসব কথা, নোংরা কথা বলে লোকে। আমার সামনে আজ পর্যন্ত কেউই বলেনি, ভাষার কথায় কান দেই না আমি। সব জেনেও আপনার ভাইরা কেন চুপ করে থাকে? তাদের বংশের নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শোনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃদু কেঁপে উঠল পোষ, চোখ দুটো টলমল করে উঠল। তৌসিফ আচমকাই পোষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমন ঘটাতেই চমকানোর সুযোগটাও পেল না পোষ। তৌসিফ ওর চোখে আসা চুলগুলো যত্ন সহকারে কানের পেছনে গুজে দিতে নিলেই দেহ বাঁকিয়ে গেল পৌষের। জানা নেই কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেমন জানি অনুভূতি হয় পৌষের। মনে হয় তারা সারা অঙ্গ আন্দোলিত হয়, বুকের মাঝে থাকা গভীর হ্রদের পানি ঝলাৎ ঝলাৎ শব্দ হয়। তৌসিফ দুই হাতে পৌষের গাল সহ কান দুটো ও চোখ নিজের তালুর ভাঁজে নিয়ে নিল। চোখে চোখ রেখেও নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো। কেন জানি হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফের এর কারণ জানে। এই অতিরিক্ত লাফঝাপ করা চঞ্চলা মন প্রাণগুলো যেন অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বলল, আরেকটা সত্যি শুনবে পৌষরাত? এবার কাজ হলো। সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা আগালো। আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গলল এতেই। হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরল ও। তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারোর পাপ না পৌষরাত। ফট করেই চোখ মেলল পৌষরাত, অতি আগ্রহ ওর চোখে মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করিয়েছিল আমাকে যাতে করে সোহার সত্যি কাউকে না বলি। সোহার মাকে বাবা বিয়ে করেনি, কোনো এক অতীত আছে এর, যা আপাতত না জানলেও চলবে তোমার। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। পোষ ভাঙা গলায় বলল, আপনার বড় ভাইয়ের মুখে শুনেছি আমি নাকি জারজ। তুমি জারজ না পৌষরাত, তুমি শরৎ ফুপির মেয়ে। কিন্তু শরৎ ফুপি হয়তো ফুপি শব্দটা শুনে ভুরু কুচকায় পোষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে নিয়ে বলল, দাদা 4টা বিয়ে করেছিল, জানি এটা। সবচেয়ে ছোট বইয়েরই এক মেয়ের নাম ছিল শরৎ, শরৎ তালুকদার। পৌষের মাথা ঘুরে উঠল। এত এত প্যাস তার ছোট সাদা মাটা মস্তিষ্কে ঢুকছে না। তবুও জিজ্ঞাসা করল, তাহলে জারজ সন্তান কেন বলল? ভাইয়ারা সৎ কারোর সাথেই সম্পর্ক রাখেনি। রাগের মাথায় হয়তো শরৎ ফুপিকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কের জেরেই তুমি আমার ঘরণী হয়েছ আজ। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারল না পোষ। আচমকায় ঢলে পড়ল বিছানায়। তৌসিফ দুই হাতে আগলে নিল
বালিশে মাথা রাখলো, এক হাতে গালে আলতো করে চাপ্পড় মেরে ডাকলো চিন্তিত কণ্ঠে, পোশরাত, এই পোশরাত। পোষ চোখ খুলল না। তৌসিফ অস্থির হলো এবার। এতগুলো অতীত একসাথে মেয়েটাকে না বললেও হতো। তবে কেন জানি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতেই সবটা বলে দিল না হয় পৌষ। বারংবার নিজেকে ছোট করে দেখত। জারজ ভেবে তৌসিফ সহ সকল থেকে নিজেকে গুটিয়ে রাখতো একেবারে। রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন জোকের মতো করে বোঝে মেঝো ভাই বোন গুলোর সাথে গিয়েছিল একেবারে, তেমন ভাবেই একেবারে ফিরল। এদের হই হুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্তের চলন আজ। সেখান থেকেই বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল সে। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ। না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও জানা নেই। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে যেন মাথায় তুলে ফেলল। বাড়ির একমাত্র বউ সে আপাতত, মা চাষিদের পরে। অতি আদরের কিনা, ইনি মিনি ঘুমে লেটকে আছে একেবারে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদের চাচির কাছে দিয়ে দিতেই চাচি তাড়াতাড়ি করে দুটোকে রুমে রেখে এলেন। এই কুট্টি কুট্টি চুনো কোনো একেবারে সারাক্ষণ দামড়া ভাই বোনের সাথে পাল্লা দিয়েই সব জায়গায় যাবে। মুখের জড়তা কাটেনি, অথচ এরা ধেই ধেই করে নেচে বেড়াবে ভাই বোনের সাথে। রাতে যেহেতু শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন ওরা কেউই খাবে না। হেমন্ত হাজার না করলেও শাশুড়ি শোনেনি, অগত্যা তাদের খেয়ে দেয়েই এত রাতে বাড়ি ফেরা। বাপ চাচাদের সামনে বউ নিয়ে রুমে যেতে পারছে না হেমন্ত। ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করছে। চৈত্র সবার সামনে একদম শটান হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাবি রুমে যেতে বলেছে হেমু ভাই, তোমার নাকি মেডিসিন আছে। ভাইয়ের এহেন ডাহা মিথ্যায় আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। শ্রেয়া উঠে যেতে যেতেই মুচকি হাসল। সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজার কপাট লাগিয়ে শ্রেয়ার মাথার হেজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটার নিশ্চিত এতক্ষণে অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলেও সে মুখ ফুটে বলে না। এটা ওর বহু পুরাতন স্বভাব, যা হাজার বলে কয়েও হেমন্ত ঠিক করতে পারেনি। বোরখা খুলতেই অসমে ঢোকে শ্রেয়া। হেমন্ত যত তাড়াতাড়ি পারল সব গোছালো। শ্রেয়া একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জানা এখনই এই মেয়ে পোশাক বদলাবে, অথচ সবেই ওই বাসা থেকে বদলে এসেছে। খুঁতখুঁতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যথেষ্ট কড়া বলা চলে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়ও, তোমার কাপড়গুলো। দরজা খুলে হাত বাড়িয়ে নিল শ্রেয়া। কাপড় বদলে বাইরে আসতেই হেমন্তও ফ্রেশ হলো। বের হতেই রুমের বাইরে পা রাখলো। কিচেনে ঢুকে গরম এক গ্লাস দুধ নিয়ে ফিরতে হইল। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসেছে। হেমন্ত দুধ ওর মুখের সামনে নিয়ে বলল, এক টানে শেষ করো, পরে খাই। হুম, এখনই। শ্রেয়া দুই চুমুক খেয়েই বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো শ্রেয়। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু হয় তখন তো খেতে পারবে না। অগত্যা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ওর ঠোঁটের উপরে লাগা দুধটুকুও হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ওয়াইফ, ব্যাড হাজবেন্ড। হেমন্ত লাইটটা অফ করে বিছানায় আসতে আসতেই বলল, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে ব্যাড হাজবেন্ড হতে হয়। শ্রেয়া হাসল। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতেই জোরে শ্বাস টানল শ্রেয়া। মুগ্ধ হওয়া চোখে তাকিয়ে দেখল তার স্বামীকে। চোখ জুড়িয়ে যায় যেন। হেমন্ত একটু হেসে বলল, কি দেখো? আপনাকে সারা জীবন দেখতে পাবে। মন যে ভরে না। হেমন্ত ওর চোখের পাতায় চুমু খেলো। হাত দুটো ধরে বলল, ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাটাকে ভুল প্রমাণিত করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকেই এটা ওটা বলে যাচ্ছে। একটু খাওয়াতেই শক্তি পেয়েছে সে, আয়রন ডেফিসিয়েন্সির হওয়াতে। এমনি সময় ওর মাথা ঘোরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘাবাইন মাছের মতো। কাকে যে খাবে কাকে যে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই
পোষ কড়কড়ে গলায় জিজ্ঞাসা করলো, এই যে কথা শোনেন না কেন? হ্যাঁ হানি, কথা শোনো আমার। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাস আর না বাজবে বাঁশি। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, ও বাঁশি বাজাবে না পৌষরাত। কি সমস্যা আপনার? হ্যাঁ আর হ্যাঁ মিনু। ও পোষ একটু থামতেই তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন। আপনার খানদানকে বিশ্বাস নেই। কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে রে বাবা। মিনুকে সোহাই এনেছে। এতিম একটা মেয়ে, সোহাই পেলে বড় করেছে। ওর মা থাকে গ্রামে। ভুরু কুচকাই পোষ। এত কাহিনী শুনে সে বিরক্ত। খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা করো না। মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে, তাও আবার মামাতো ভাই।